এই যে তুমি মস্ত মুমিন মুসলমানের ছেলে, বক্ষ ভাষাও ফিলিস্তিনে খুনের খবর পেলে। রোহিঙ্গাদের দুঃখে তুমি এমন কাঁদা কাঁদো, ভাষাও পুরো আকাশ পাতাল, ভাষাও তুমি চাঁদো। অশ্রু তোমার তৈরি থাকে স্বচ্ছ এবং তাজা, হ্যাসের পরে লিখছো তুমি বাঁচাও বাঁচাও গাজা। কোথায় থাকে অশ্রু তোমার শুধুই নরম স্বরে, তোমার আমার বাংলাদেশে হিন্দু যখন মরে। মালেক খালেক মরলে পরে শক্ত তোমার চোয়াল, যখন মরে নরেশ পরেশ শূন্য তোমার ওয়াল। তখন তোমার ওয়াল জুড়ে পুষ্প এবং পাখি, কেমন করে পারছো এখন প্রশ্ন গেলাম রাখি। জঙ্গ জেহাদ করলে অনেক জয়টা বাকার হলো, মরছে কেন আমার মানুষ আওয়াজ এবার তোলো। তোমরা যারা দত্তকুমার মৎস্য ঢাকো শাকে, কবির লেখা পক্ষে গেলেই ভজন করো তাকে। মুসলমানের নিন্দে করে লিখলে কোথাও কিছু, তালির পরে দিচ্ছ তালি নিচ্ছ কবির পিছু। কিন্তু তোমার অশ্রু আহা কেবল তখন ঝরে, বাংলাদেশের কোথাও কেবল হিন্দু যখন মরে। পুরলে তোমার মামার বাড়ি জীবন গেলে কাকুর, তখন তোমার কান্না শুনি রক্ষে করো ঠাকুর। কালীর ডেরায় লাগলে আগুন তখন কেবল ডাকো, রহিম করিম মরলে তখন কোথায় তুমি থাকো। বাংলাদেশে সুশীল তুমি ভারত জুড়ে জম, মুসলমানের মূল্য তখন গরুর চেয়ে কম। পূরণ হলো 14 কলা এবার বাকি 16, মরছে কেন আমার মানুষ আওয়াজ এবার তোলো। বাংলাদেশের কস্তা গোমেজ যিশুর দলের লোক, বোমায় ওরে গির্জা যখন তখন কেবল শোক। বস্তা ভরা শোকের রঙে কস্তা তখন রাঙে, যিশুর নামে মারলে মানুষ নিদ্রা কি আর ভাঙে। মরণ হলে মুসলমানের হয় না কাদার ইস্যু, গভীর ঘুমে থাকেন তখন বাংলাদেশের যিশু। খেলার উপর চলছে খেলা টমের সাথে জেরি, বঙ্গদেশের সন্তানেরা এমন কেন মেরি। তোমরা যারা কস্তা গোমেজ কিংবা রোজারিও, মুখের উপর মুখোশ খুলে জবাব এবার দিও। সবার উপর সত্য মানুষ কেমন করে ভোলো, মরছে কেন আমার মানুষ আওয়াজ এবার তোলো। রোহিঙ্গাদের রক্তে যখন বার্মা মরণ কূপ, বাংলাদেশের বৌদ্ধ যারা মরার মতন চুপ। জানতা যখন বলছে হেঁকে রোহিঙ্গাদের কাটো, তখন কেন হে বড়ুয়া ওষ্ঠে কুলুপ আটো। এমন করেই মরছে মানুষ ধর্ম নামের ছলে, বাংলাদেশের বৌদ্ধ কাঁদে বুদ্ধ যখন জ্বলে। যখন জ্বলে বৌদ্ধ বিহার যখন রামুর পাহাড়, সব বড়ুয়ার জবান জুড়ে শান্তিবাণীর বাহার। শান্তিবাণীর এমন বাহার তখন কোথায় থাকে, রোহিঙ্গারা যখন মরে নাফের জলের বাঁকে। বৌদ্ধ তোমার কিসের দ্বিধা দ্বন্দ্বে কেন দোলো, মরছে কেন আমার মানুষ আওয়াজ এবার তোলো। পাগড়ি দেখি পৈতা দেখি আকাশ জুড়ে ফানুস, চতুর্দিকে চতুষ্পদী হচ্ছি কজন মানুষ। জগৎ জুড়ে সৈয়দ কত কত গোমেজ বসু, খতম কজন করতে পারি মনের মাঝের পশু। মরণ খেলায় হারছে কেবা জিতছে আবার কেড়ে, মরছে মানুষ দিনের শেষে যাচ্ছে মানুষ হেরে। হারার জেতার কষতে হিসেব মগজ খানিক নাগে, একটুখানি মানুষ হয়েও কফিন হওয়ার আগে। রক্ত খেলা অনেক হলো সময় এবার থামার, বিভেদ ভুলে বলুক সবে সকল মানুষ আমার। বন্ধ ঘরের দরজা ভাঙো অন্ধ দুচোখ খোলো, মরছে কেন আমার মানুষ আওয়াজ এবার তোলো। পড়ছিলাম আওয়াজ এবার তোলো বইয়ের নাম কবিতা। বইটি লিখেছেন আখতারুজ্জামান আজাদ। একটা বেশ মজার একটা কথা আছে যে কোনো মানুষ যখন সব পক্ষের সব মতবাদের মানুষের গালি খায়, তখন নাকি বুঝতে হবে সেই মানুষটা সঠিক পথে আছে। এই কথাটাকে যদি অভ্রান্ত ধরে নেই, তাহলে বলতে হবে আখতারুজ্জামান আজাদ সঠিক পথে থাকার চেষ্টা করেছেন। কারণ তার এই আওয়াজ এবার তোলো বইটাতে তিনি মোটামুটি অনেক শ্রেণী পেশার অনেক মতবাদের মানুষকে নিয়ে এমন ভাবে ব্যঙ্গ করে কবিতা লিখেছেন যে প্রত্যেক মতবাদ বা প্রত্যেক শ্রেণীর ভেতরের যে কুসংস্কার নোংরামি অন্তঃসার শূন্য দিকগুলো আছে, এই দিকগুলো তার কবিতার মধ্যে উঠে এসেছে। অর্থাৎ সোজা বাংলায় বললে তিনি আসলে প্রত্যেকের সমালোচনা করেছেন,
প্রত্যেককে নিয়ে ব্যঙ্গ করে তিনি লিখেছেন, যাদের নেতিবাচক বিষয় আছে। এখন এই বইয়ের নাম কবিতাটা আমি এইমাত্র পড়লামই, আওয়াজ এবার তোলো। কবিতাটা যারা পুরোটা শুনলেন নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই কবিতা কোন নির্দিষ্ট ধর্মের বিপক্ষে লেখা না, বরং এই কবিতাটা লেখা হয়েছে ধর্মকে পুঁজি করে মানুষে মানুষে যে বিভেদ এবং হানাহানি করা হয়, এই যে সাম্প্রদায়িক যে বিষয়টা, এই বিষয়টার বিরুদ্ধে আখতারুজ্জামান আজাদ তার কবিতায় লিখেছেন। এবং এমনি ভাবে আরো অনেকগুলো বিষয়, এই কবিতার বইয়ে মোট কবিতা আছে 34টি। 34টা টপিকে তিনি হচ্ছেন এই ব্যঙ্গাত্মক ভাষায় সমাজের বা নির্দিষ্ট কিছু মানুষের ভেতরে নোংরামিটাকে তুলে এনেছেন। কবিতাটা আমি যখন পড়লাম তখনই খেয়াল করেছেন যে এটা ছন্দে লেখা। আখতারুজ্জামান আজাদের বেশিরভাগ কবিতাই ছন্দে লেখা এবং এই আওয়াজ এবার তোলো বইয়েরও বেশিরভাগ কবিতাই ছন্দে লেখা। ছন্দের ব্যাপারে স্বীকার করতেই হয় যে ওনার বেশ মুন্সিয়ানা আছে। দুই একটা কবিতায় কিছু কিছু জায়গায় ছন্দটা হয়তো খুব ভালো মেলেনি, কিন্তু তারপরেও তুলনামূলক বর্তমানে যারা ছন্দ কবিতায় লিখছেন তাদের মধ্যে নিশ্চয়ই আখতারুজ্জামান আজাদের নামটি আসবে। এবারে আসি কবিতাগুলো কেমন লাগলো সেই বিষয়ে। এখানে আমি যে বললাম যে অনেক রকম মানুষ, অনেক রকম শ্রেণীর মানুষকে নিয়ে এখানে সমালোচনা আছে। এখানে নেতা নেত্রীদের নিয়ে সমালোচনা আছে, এখানে সরকারি বেসরকারি চাকরিজীবীদের নিয়ে সমালোচনা আছে, এখানে মুখে মুখে ধর্ম পালন করা ব্যক্তি কিন্তু ভেতরে ভেতরে অসৎ এমন ব্যক্তিদেরকে নিয়ে সমালোচনা আছে, এখানে বই মেলায় ঘুরতে গিয়ে বইয়ের দাম নিয়ে মুলোমুলি করে এই ধরনের আজব পাঠককে নিয়ে সমালোচনা আছে, এবং আরো এরকম অনেক বিষয় নিয়ে সমালোচনা আছে। তো এই 34টা কবিতার মধ্যে আমি যদি একদম খুব স্পেসিফিক ভাবে বলি তাহলে 8টা কবিতা আমার কাছে মনে হয়েছে একদম ওর্থ রিডিং। কারণ এই 8টা কবিতার যে বিষয়বস্তু, এই বিষয়বস্তুগুলো অনেক দিন ধরে আমাদের সমাজে চলে আসছে। এই বিষয়গুলো নিয়ে আমরা বিরক্ত এবং এই বিষয়গুলোর বিরুদ্ধে আসলে আওয়াজ তোলা উচিত। কিন্তু এই 34টা কবিতার মধ্যে 8টা কবিতা বাদে বাকি যে কবিতাগুলো আছে আমার কাছে কেন জানি মনে হয়েছে এই কবিতাগুলো আসলে বইয়ের মধ্যে থাকার মতো অর্থ না। এখানে আখতারুজ্জামান আজাদের যে ছন্দ জ্ঞান, নিঃসন্দেহে এই ছন্দ জ্ঞান প্রশংসনীয় এবং এটা তার একটা অ্যাসেট, তার মেরিট এটা। কিন্তু আমার মনে হয়েছে উনি এমন কিছু টপিকে কবিতা লিখেছেন যে টপিকগুলো আসলে কবিতা লেখার যোগ্য বলে আমার মনে হয়নি। তো ওই টপিকগুলো নিয়ে বা একদম স্পেসিফিক বলি, উনি কিছু ব্যক্তিকে নিয়ে কবিতা লিখেছেন খোঁচা মারা বা মানে একদম ধুয়ে দেওয়া টাইপের, কিন্তু আমার কাছে মনে হয়েছে এই ব্যক্তিগুলোকে নিয়ে আসলে কবিতা লেখার মতো সময় নষ্ট করা উচিত না। আমার কাছে এটা ওয়েস্ট অফ মেরিট মনে হয়েছে। আমরা ফেসবুকে কোন একটা ঘটনা ভাইরাল হলে সেটা নিয়ে আমরা ট্রল করি, কোন একটা ব্যক্তিকে নিয়ে ট্রল করি, কিন্তু ফেসবুক ট্রলের বিষয় এক জিনিস আর সাহিত্য পাড়ায় কোনো কিছু স্থায়ীভাবে লেখা আমার মনে হয় এটা আরেক জিনিস। তো আখতারুজ্জামান আজাদ মানে খুব সিলি, খুব শ্যালো কিছু টপিক নিয়ে, শ্যালো কিছু ব্যক্তিকে নিয়ে লিখেছেন। এই শ্যালো জিনিসগুলো লেখার সময় আরেকটা জিনিস যেটা চোখে পড়ার মতো, যে যখন ওনার কবিতার টপিক ভালো, কন্টেন্ট ভালো, মেসেজ ভালো, সেই কবিতার ভাষা শব্দ চয়নও ভালো। আর যখন ওনার কবিতার টপিকটাই শ্যালো, মানে একদম সিলি, তখন দেখা যাচ্ছে যে ওই সিলি কবিতার সাথে মিল রেখে ওনার কবিতার শব্দ চয়ন এবং ভাষাও হয়ে গেছে একদম সিলি, একদম ফালতু। এগুলো আসলে পয়সা দিয়ে কেনার মতো কবিতা বলে আমার মনে হয় না। তো যে 8টা কবিতা আমার বেশি ভালো লেগেছে আমি সেগুলোর নামগুলো বলি। আওয়াজ এবার তোলো, যেটা আমি পড়লাম, দম্ভ পাহাড়, জাগবে যখন মানুষ আবার, নামাজ পড়া হয় না আমার, দ্বিজেন দাসের মেয়ে, ভাসুর ভজন, যুদ্ধে কেন পঙ্গু হলাম, আর তারপরে হচ্ছে বইয়ের মূল্য। এই কয়টা কবিতা আমার কাছে মনে হয়েছে যে ওর্থ রিডিং। এর বাইরে যেগুলো উনি লিখেছেন এগুলো হচ্ছে বিভিন্ন নেতাকর্মীকে ব্যঙ্গ বিদ্রুপ করে লেখা বা বিভিন্ন ভাইরাল ঘটনাকে ব্যঙ্গ বিদ্রুপ করে লেখা। আমার মনে হচ্ছে যে ফেসবুকে হয়তো উনি একটা স্ট্যাটাস দিতেন, সেই স্ট্যাটাসটাকে তিনি ছন্দে দিতে পারতেন, সেই ছন্দে স্ট্যাটাসটাকে তিনি নিয়ে এসে বইয়ের পাতায়
উপস্থাপন করে দিয়েছেন। আমার মনে হয়েছে এই কাজটা ওনার অন্য কবিতার সাথে সুবিচার করা হলো না। কিছুদিন আগে সাখাওয়াত হোসেনের যে গল্প গ্রন্থটা পড়লাম, সুবর্ণ রাধিকা, সেখানে ভূমিকায় উনি বলেছিলেন যে 3 বছরে উনি গল্প লিখেছেন 250টি, কিন্তু সেই 250টির মধ্যে যখন তিনি বই প্রকাশ করতে গেলেন তখন তার মনে হলো যে মাত্র 21টি গল্প পাঠকের পাতে দেবার মতো উপযোগী। তাহলে তিনি কিন্তু চাইলে তার সবগুলো গল্প দিয়ে বই আনতে পারতেন। কিংবা আমি ওবায়দ হকের গল্প গ্রন্থের ক্ষেত্রে একই বিষয় দেখেছি যে সবগুলো গল্প বা তার অনেক লেখা আছে কিন্তু সব লেখাকে তিনি পাঠকের সামনে আনেন না, কারণ তার মনে হয়েছে যে পাঠকের কাছে বই আকারে যাবার মতো লেখা যেগুলো সেগুলোই বইতে আসা উচিত। আখতারুজ্জামান আজাদ বোধহয় এই বিষয়টা ফলো করেননি। তার যেখানে যত কবিতা ছিল, এখানের কবিতাগুলো 19 সাল, 20 সাল, 21 সালে লেখা, কোনো কবিতা 10-12 সালেও লেখা, কিছু কবিতা আছে গদ্য কবিতায় লেখা, ছন্দ কবিতার বাইরে। তো এই যে ওনার যেখানে যত লেখা ছিল সবগুলোকে গুছিয়ে এনে কবিতার বইয়ে আনার মতো একটা বিষয়, আমার কাছে মনে হয়েছে এই বিষয়টা খুব একটা সুবিচার করা হলো না। কারণ আমি ভালো কবিতার সাথে যখন মানে কিছুটা মানহীন কবিতা নিয়ে আসবো তখন আমার পুরো বইয়েরই মান নিয়ে প্রশ্ন ওঠে। আমি খুব আশা নিয়ে বইটা পড়া শুরু করেছিলাম, শুরুর দিকে ভালো লাগছিল, কিন্তু শেষটায় আমি আসলে হতাশ। আমি মনে করি এই 8টা কবিতা ছাড়া বা হয়তো খুঁজে আরেকটু মন দিয়ে পড়লে আরো 2-1টা কবিতা ভালো লাগবে, 34টা কবিতার মধ্যে 8-10টা কবিতার জন্য একটা বই কেনা, এটা আসলে অর্থ লাগে না আমার কাছে। আর এই জন্যই আমার মনে হয় যে যে কোনো কবির আসলে নির্বাচিত বা শ্রেষ্ঠ কবিতার বই কেনাটাই বেটার, কারণ কোনো কবিরই সবগুলো কবিতা সুন্দর এরকম কবি বাংলাদেশে খুব কমই আছেন। আচ্ছা, এই গেল হচ্ছে কবিতার মানের কথা। এবার আসি এই কবিতার কিছু মানে বইটার কিছু বিশেষ দিক বা প্রোডাকশন এসব নিয়ে। এই কবিতার বইয়ের বানান রীতি বিশেষভাবে চোখে পড়ার মতো, এবং শুরুতেই কবি আখতারুজ্জামান আজাদ এটা ক্লিয়ার করে দিয়েছেন যে উনি এখানে ওনার নিজস্ব বানান রীতি ব্যবহার করেছেন। আমি এই জিনিসটাকে সমর্থন করি, কারণ যে কোনো কবি বা যে কোনো লেখকের নিজস্ব একটা স্টাইল থাকতে পারে। উনি নিজের মতো করে বানানে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারেন, খুব এক্সট্রিম লেভেলের না হলে আমি এটা অ্যাকসেপ্ট করে নেই। এবং যেহেতু উনি নিজে এটা ক্লিয়ার করে দিয়েছেন, অতএব ওই বানানগুলোকে আমি একদমই ভুল ধরবো না, আমি এটা অ্যাকসেপ্ট করে নিয়েছি। ওনার স্বাচ্ছন্দ্য হয়েছে ওই বানানে লিখতে, আই এম ফাইন উইথ দ্যাট। কিন্তু অন্য কোনো বানান ভুল আছে কিনা এই প্রশ্ন যদি যায় তাহলে আমি বলবো যে না, এখানেও আমার মনে হয়েছে যে সচরাচর যেসব শব্দের বানানে আমরা অভ্যস্ত সেগুলোতে যেটা এই বইতে ফলো করা হয়েছে সেই বানানগুলো নির্ভুলভাবে লেখা হয়েছে। বানান একটা বইয়ের মানের পরিচয়ের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা দিক, এবং সেই দিকটা এখানে স্ট্যান্ডার্ড বজায় রাখতে পেরেছে। এবার আসি প্রচ্ছদের বেলায়। প্রচ্ছদটা আমার একদমই ভালো লাগেনি, কারণ এই বইয়ের কিছু কিছু কবিতা, বিশেষ করে 8-10টি কবিতা খুবই শক্তিশালী, মানসম্মত এবং চিন্তার উদ্রেক যোগানোর মতো কবিতা। তো সেই অনুযায়ী কবিতার এই বইয়ের প্রচ্ছদ আরো সুন্দর হতে পারতো, প্রচ্ছদটা ভালো লাগেনি। প্রোডাকশনের বেলায় বলবো যে ছাপা বা অন্য সবকিছু ঠিক আছে, কিন্তু বইয়ের বাধাইটা সুবিধাজনক না। মানে যেরকম খুলে পড়ার ক্ষেত্রে হচ্ছে বেশ অসুবিধা হচ্ছিল, এটা একটা বিষয়। বইটা প্রকাশ করেছে বাংলার প্রকাশন, এটার মলাট মূল্য সম্ভবত 335 টাকা। হ্যাঁ, 335 টাকা। তো এখন সবকিছু মিলে যদি বলি যে এটা পড়ার জন্য সাজেস্ট করবো কিনা, তাহলে আমি একটু কনফিউজড, কারণ ওই যে 8-10টা কবিতা আসলে আমার ভালো লেগেছে, কিন্তু 34টা কবিতার মধ্যে 8-10টা কবিতা সুন্দর হলে সেই বইটা সাজেস্ট করা যায় কিনা আমি আসলে বুঝতে পারছি না। ওভারঅল মিলিয়ে যদি বলতে হয় তাহলে আমার বলতেই হবে যে বইটা আসলে অ্যাভারেজ। তো কেউ যদি ছন্দ কবিতা পছন্দ করেন এবং কয়েকটা ভালো ছন্দ কবিতা পড়তে চান সাম্প্রতিক কিছু বিষয় নিয়ে, সেক্ষেত্রে হচ্ছে করতে পারেন। আর আরেকটা বিষয় যেটা প্রশংসা করতে হয় যে আখতারুজ্জামান আজাদ এমন সময়ে এমন কিছু মানুষকে নিয়ে কবিতা লেখার সাহস করেছেন যে সময়টা আসলে বাকস্বাধীনতা বাংলাদেশে সবসময় আসলে একটা সেন্সিটিভ ইস্যু। তো যখন মানে ভয়ে ভয়ে মানে কি বলবো এটাকে, সবাই আওয়াজ তোলার সাহস করে না, করতো না, সেই সময় আখতারুজ্জামান আজাদ এমন কিছু টপিকে লেখার সাহস করেছেন, এই দিক থেকে তাকে আসলে প্রশংসা করা যায়। কারণ কবি সাহিত্যিকদের তো সমাজের প্রতি একটা দায়বদ্ধতা থাকে, সেই দায়বদ্ধতার জায়গা থেকে আখতারুজ্জামান আজাদ মানে কিছু ভালো লেখার মাধ্যমে সমাজের কিছু নগ্নতাকে নিয়ে সমালোচনা করেছেন, এটা ভালো ছিল।
আর এই তো ওভারঅল মিলিয়ে আমি আসলে বইটাকে ওই অবশ্য পাঠ্য বা এভাবে সাজেস্ট করতে পারছি না, আমি অ্যাভারেজ বলবো। যদি কারো ছন্দ কবিতার প্রতি আকর্ষণ থেকে থাকে এবং এরকম কিছু ব্যঙ্গ কবিতা বা প্রতিবাদী কবিতা পড়তে চান, সেক্ষেত্রে বইটা পড়তে পারেন, এই আর কি। ধন্যবাদ সকলকে।